পড়ছিলাম রিয়াকশনস ইন্টারমিডিয়েট। আমরা প্রথমে পড়েছি কার্বোক্যাটায়ন, গত দুটো ক্লাসে আমরা পড়েছি কার্ব অ্যানায়ন। আজকে আমরা বেসিক্যালি পড়ব ফ্রি র্যাডিক্যাল। ফ্রি র্যাডিক্যাল, এখন ফ্রি র্যাডিক্যাল ব্যাপারটা কি, ব্যাপারটা কীরকম না, দেখ আমরা যদি এরকম একটা টেট্রাহেড্রাল কার্বনের থেকে মনে কর একটা এক্স বলে একটা অ্যাটমের সঙ্গে বন্ড আছে, তাহলে আমরা কি পড়েছি, যদি এই বন্ডে এই কার্বন এক্স বন্ডে দুটো ইলেকট্রন আছে, এখন এই কার্বন এক্স এই বন্ডটা কিরকম ভাবে ভাঙতে পারে না, দুটো ইলেকট্রনকেই যদি এক্স নিয়ে বেরিয়ে যায় তাহলে কি হিসাবে বেরোবে, যে মাইনাস এক্স মাইনাস হয়ে বেরোবে, তখন এটা একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। আবার দেখ, যদি দুটো ইলেকট্রন এখানে রেখে দিয়ে বেরোয় তাহলে কে বেরোবে, মাইনাস এক্স প্লাস বেরোবে, তখন এই সেন্টারটা একটা কার্ব অ্যানায়নে তৈরি হবে। আবার লাস্ট অপশনটা, যদি এই বন্ডে দুটো ইলেকট্রন আছে, যদি একটা একটা করে ব্রেক করে, মানে একটা, তখন সাইনটা হবে এরকমই, একটা এদিকে আর একটা এদিকে, এরকম সাইন, এই অর্ধেক অ্যারো, এই অর্ধেক অ্যারো মানে একটা তীর চিহ্নের ফলা হয় এরকমই, তখন একটা মানে এই একটা দিকে দেবো, এই একটা এদিকে একটা এদিকে, তখন কি হবে না, এইটা হবে ডট প্লাস এক্সটা হবে ডট, এইটাকেই বলা হবে ফ্রি র্যাডিক্যাল। এটাই হবে ফ্রি র্যাডিক্যাল। তাহলে কি দাঁড়ালো না, কোনো বন্ড, সিগমা বন্ডে দুটো করে ইলেকট্রন আছে, সেই সিগমা বন্ডের যদি এটাকে বলা হয় হোমোলাইটিক ক্লিভেজ, হোমোলাইটিক ক্লিভেজ, এই ক্লিভ মানে হচ্ছে ভাঙা, হোমোলাইটিক মানে মানে ইকুয়ালি ভাঙা, হোমো মানে সমানভাবে ভাঙা, একটা বন্ডের দুটো ইলেকট্রনকে ইকুয়ালি দুপাশে দেওয়া হলো, তখন সেই ব্রেকিংকে বলা হবে হোমোলাইটিক ক্লিভেজ। করলে কি তৈরি হবে না, ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে, ফ্রি র্যাডিক্যাল। তাহলে আমরা শিখলাম যে কিভাবে ফ্রি র্যাডিক্যাল তৈরি হতে পারে। এখন ফ্রি র্যাডিক্যাল কিভাবে তৈরি হয় না, কন্ডিশন কি না, কন্ডিশন হচ্ছে গিয়ে আইদার হিট অর ফটো রেডিয়েশন, তাকে বলা হয় লাইট দিয়ে ফটো রেডিয়েশন করা হয়, তাকে বলা হয় এইচ নিউ, হিট বা ফটো রেডিয়েশন, লাইট দিয়ে তাকে এইভাবে কোনো বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ করা হয়, এই রকমই কন্ডিশন দিয়ে। এবং কোনো কোনো ক্ষেত্রে এদের সঙ্গে কিছু স্পেশাল কম্পাউন্ড দেওয়া হয়, স্পেশাল কম্পাউন্ড, তাদের বলে ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটার, ইনিশিয়েটার। এই কথাটা জানতে হবে, ইনিশিয়েশন মানে হচ্ছে ইংরেজিতে ইনিশিয়েশন মানে শুরু করা, ইনিশিয়েট করা মানে শুরু করা, আর যে শুরু করে তাকে বলা হয় ইনিশিয়েটার, যে শুরু করে ইট ইজ কল্ড ইনিশিয়েটার। সাম স্পেশাল কম্পাউন্ড, তাদের স্ট্রাকচার আমরা দেখাবো, যারা মানে যাদেরকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটার। আচ্ছা বেশ, তাহলে এইটা হলো গিয়ে খুব প্রিলিমিনারি একটা বক্তব্য যে ফ্রি র্যাডিক্যাল কিভাবে তৈরি হতে পারে, তার কন্ডিশন কি, বা কোনো স্পেশাল মানে কম্পাউন্ডসের কথা বললাম, তার এক্সাম্পল আমরা পরে দেব, যাদের বলা হবে ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটার। এবারে প্রথমেই আবারও আমরা ক্লিয়ার করে নিই যে ফ্রি র্যাডিক্যালের জিওমেট্রি কি হবে। জেনারেলি ফ্রি র্যাডিক্যালটাও হয় sp2 প্ল্যানার, জেনারেলি কি হয় ফ্রি র্যাডিক্যাল sp2 প্ল্যানার, কিন্তু কোনো
ক্ষেত্রে স্পেশাল কেসে ফ্রি রেডিক্যাল sp3 টেট্রাহেড্রালও হতে পারে। তাহলে আমরা রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট পড়ছি। রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েটে কি আমরা শিখলাম? কার্বোক্যাটায়ন অলওয়েজ sp2 প্লেনার, কার্বঅ্যানায়ন sp2 প্লেনার হতে পারে, sp3 টেট্রাহেড্রালও হতে পারে ডিপেন্ডিং আপন কন্ডিশন। ফ্রি রেডিক্যালের ক্ষেত্রেও ঠিক তাই আমরা দেখলাম যে ফ্রি রেডিক্যাল sp2 প্লেনার হতে পারে এবং sp3 টেট্রাহেড্রালও হতে পারে। বেশ, এবারে আমরা সেই কথাটা একটু পরে আসছি যে কোথায় sp3 টেট্রাহেড্রাল হবে আর কোথায় sp3 প্লেনার হবে। আমরা যদি কিছু ফ্রি রেডিক্যালের রিলেটিভ স্টেবিলিটির কথা বলি, রিলেটিভ স্টেবিলিটি অফ সাম কমন ফ্রি রেডিক্যাল কি আমরা দেখব? সবথেকে বেশি স্টেবল একই রকম ভাবে বেঞ্জাইলিক ফ্রি রেডিক্যাল এবং অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল। তার কারণ ফ্রি রেডিক্যালটা রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পেতে পারে। এই ডটটা বেঞ্জিনের ভেতরে ঢুকে রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি পারে, এই ডটটা পাশে পাই বন্ডের দ্বারা কনজুগেশন বা রেজোনেন্স দিয়ে স্টেবিলিটি পেতে পারে। তাহলে কি আমরা শিখলাম? সবথেকে বেশি স্টেবল হবে বেঞ্জাইলিক বা অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল। এরপরে আমরা দেখব নরমালি টারসিয়ারি বিউটাইল ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল হয় গ্রেটার দেন সেকেন্ডারি ফ্রি রেডিক্যাল, গ্রেটার দেন প্রাইমারি ফ্রি রেডিক্যাল। তাহলে প্রাইমারি থেকে সেকেন্ডারি বেশি স্টেবল, সেকেন্ডারি থেকে টারসিয়ারি বিউটাইল ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল হয়। এই জিনিসগুলো আমরা বুঝলাম। এরপরে আবার এখন যদি বলি যে প্রেজেন্স অফ ওয়ান অর মোর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ফ্রি রেডিক্যালকে স্টেবিলিটি দেয়। মানে এখানে মিথাইলের জায়গায় মনে কর সায়ানাইড আছে, তাহলে কি হবে? ও আরো অনেক বেশি স্টেবল হবে, কারণ ফ্রি রেডিক্যালটা তখন ওই সায়ানাইডের মধ্যে রেজোনেন্স করে ঢুকতে পারে। তাহলে নরমালি কি আমরা শিখলাম যে বেঞ্জাইলিক বেশি স্টেবল, বেঞ্জাইলিক এবং অ্যালাইলিক। এবারে এদের মধ্যে খুব অল্প পার্থক্য আছে, সেটা অতটা ইম্পর্টেন্ট নয়, ছেড়ে দে। তারপরে এই 3 ডিগ্রি 2 ডিগ্রি আর প্রাইমারি এবং প্রাইমারি থেকে মিথাইল একটু আরো কম স্টেবল। তাহলে এইটা হচ্ছে গিয়ে স্টেবিলিটি অর্ডার অফ সাম কমন ফ্রি রেডিক্যাল। ঠিক একই রকম ভাবে আমরা যেমন ভাবে কার্বোক্যাটায়ন বা কার্বঅ্যানায়নের কথাও পড়েছিলাম, ফিনাইল ফ্রি রেডিক্যাল বা ভিনাইল ফ্রি রেডিক্যাল। ফিনাইল ফ্রি রেডিক্যাল মানে কি? এই বেঞ্জিনের মাথাতে ডট, এই বেঞ্জিনের মাথায় ডট, যেমন আমরা বলেছিলাম। ভিনাইলিক মানে কি? CH2 ডবল বন্ড CH ডট। এই ধরনের ফ্রি রেডিক্যাল গুলো হাইলি আনস্টেবল। বেশ, এই কেসটা গেল। তাহলে এরা আনস্টেবল ফ্রি রেডিক্যাল। এবারে প্রথমেই দেখ, এইটা পরীক্ষাতে খুব দেয়, CH3 ডট ভার্সাস CH3 ডট। এরকমই দুটো ফ্রি রেডিক্যালের কথা আমরা খুব প্রথমেই একটু ক্লিয়ার করে নিই যে এই দুটোর মধ্যে কি বিশেষত্ব আছে। একটা হচ্ছে CH3 ডট, একটা হচ্ছে CF3 ডট, ট্রাইফ্লুরোমিথাইল ফ্রি রেডিক্যাল। আচ্ছা, ফ্লোরিন স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেই জন্য এ কি করবে না মোর পি অরবিটাল ইউজ করতে চাইবে, মোর পি অরবিটাল ব্যবহার করতে চাইবে। ফলে CH3 ডট এই ফ্রি রেডিক্যালটা হবে sp3 টেট্রাহেড্রাল, কিন্তু CH3 ডট হবে sp2 প্ল্যানার। ভালো করে খাতায় লিখে রাখবি, এই পার্থক্যটা প্রায়শই চায়। CH3 ডট এবং CF3 ডটের মধ্যে কি পার্থক্য? তাহলে কি পার্থক্য হলো না CH3 ডট sp2 প্ল্যানার আর CF3 ডট sp3 টেট্রাহেড্রাল।
এদের মধ্যে যদি স্টেবিলিটির কথা বলা যায় তাহলে CH3 ডট ইজ মোর স্টেবল দ্যান CF3 ডট। CF3 ডটের থেকে CH3 ডট বেশি স্টেবল। তার কি কারণ? তার কারণ এরকম একটা কথা আমরা বলতে পারি যে CH3 ডট যেহেতু এটা একটা টেট্রাহেড্রাল, তখন কি হবে এই ডট, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 109 ডিগ্রি। এই 109 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ইলেকট্রোনেগেটিভ ফ্লোরিনগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভ যে আছে ফ্লোরিন ওদের মধ্যে হাইলি রিপালশন হবে, অনেক কম বন্ড অ্যাঙ্গেল বলে। কিন্তু CH3 ডট সেখানে এটা 120 ডিগ্রি বলে, এবং আবার কি আছে না গিয়ে তো হাইড্রোজেন আছে ওদের মধ্যে, রিপালশনটা ওরকমই নয়। তাহলে সেই জন্য CF3 ডট আনস্টেবল দেন CH3 ডট। আবারও বলছি, ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ, ফলে এই সিগমা বন্ডের ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে। টেনে নেওয়ার ফলে ফ্লোরিনের উপরে ইলেকট্রনের চার্জ ডেনসিটি বাড়বে, ফলে ফ্লোরিনের মধ্যে রিপালশন বেশি হবে, যে কিনা ওকে আনস্টেবল করবে। সেই জন্য CF3 ইজ আনস্টেবল দেন CH3 ডট। এটা আমাদের জানতে হবে, এটা আমরা জানলাম। তাহলে এই পর্যন্ত যা পড়েছি, পুরো ব্যাপারটাকে যদি আবার সামারি করি, কি আমাদের দাঁড়াবে না আমরা এখনো পর্যন্ত এই বন্ড কি করে ভাঙে সে সম্বন্ধে কিছু আমরা বলিনি। এখন আপাতত কি আমরা বলতে চাচ্ছি না এই ফ্রি রেডিক্যাল গুলো বেঞ্জাইলিক এবং অ্যালাইলিক, এরা সব থেকে বেশি স্টেবল। তারপরে কারা বেশি স্টেবল? টারসিয়ারি, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি, দেন মিথাইল। আর আমরা কি করলাম? একটা স্পেশাল কম্পারেটিভ স্টাডি করলাম CH3 ডট ভার্সাস CF3 ডট। এটা sp2 প্ল্যানার, এটা sp3 টেট্রাহেড্রাল। CF3 ডটে রিপালশনের জন্য ও CH3 ডটের তুলনায় আনস্টেবল। তাহলে এই রকমই আমরা একটা প্রিলিমিনারি ডিসকাশন সেরে ফেললাম অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট দ্য ফ্রি রেডিক্যালস। এইবারে দেখ আমরা যদি ফ্রি রেডিক্যালের কি করে তৈরি হয়, ফ্রি রেডিক্যাল জেনারেশন কি করে হয়, হাউ ফ্রি রেডিক্যালস আর বিং ক্রিয়েটেড, যদি আমরা একটু ডিসকাশন করে নিই, একটু যদি বোঝার চেষ্টা করি, তাহলে এরকমই ব্যাপারটা দাঁড়াবে। দেখ, ধর আমি একটা কেমিক্যাল রিঅ্যাকশনের কথা বলছি এখনই, যে CH3 CH ডবল বন্ড CH2 প্লাস আমি কি দিচ্ছি, ব্রোমিন দিলাম, আর কি দিলাম, NBS CCl4Hb, এরকমই কিছু কেমিক্যাল দেওয়া হবে। Br2 মানে তোরা জানিস ব্রোমিন দিচ্ছি, লিকুইড ব্রোমিন দেওয়া হলো। এটা একটা কম্পাউন্ড দিচ্ছি NBS, N ব্রোমোসাকসিনিমাইড। এই ব্রোমিনটা দেওয়া হচ্ছে ভেরি লেস অ্যামাউন্টে, খুব কম, মানে ক্যাটালাইটিকের থেকেও কম দেওয়া হয়। কি হবে না, দেখ এই বিআর মানে এই যে অল্প পরিমাণে Br2 দিয়েছি, এ কি করবে না এই বিআর বন্ডটাকে, এই যে ফটো রেডিয়েশন দিয়েছি, ও কি করবে, এই বন্ডটার হোমোলাইটিক ক্লিভেজ করবে, করে কি করবে, একটা বিআর ডট তৈরি করবে, একটা বিআর ফ্রি রেডিক্যাল। তাহলে কি হলো, ফটো রেডিয়েশন ব্রোমিন মলিকুলের ব্রোমিন বন্ডকে ভেঙে বিআর ডট ফ্রি রেডিক্যাল তৈরি করবে। ও কি করবে, এই যে সাবস্ট্রেটটা আছে এর এই sp3, এই কার্বনের সাথে যে আছে, যে তোর হাইড্রোজেন আছে, এই বিআর ডট এই বন্ডটা এরকম করে হোমোলাইটিক কি করাবে, ক্লিভেজ করাবে। করলে কি হবে, এটা হবে CH2 ডট CH ডবল বন্ড CH2 প্লাস কি তৈরি হবে, HBr, এই H ডট আর Br ডট। এই দেখ
কি পেয়ে গেলাম আমরা? অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল, অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল। এখন কারো মনে এই প্রশ্নটা জাগতেই পারে, খুব জায়গাটা যে মানে স্বাভাবিক, যে স্যার এই বিয়ার ডট এই কার্বন হাইড্রোজেন বন্ডটাকে ভাঙতে গেল কেন? এ তো এই কার্বন এই সিএইচ বন্ড বা এই সিএইচ বন্ডকেও তো ব্রেক করতে পারতো, নিশ্চয়ই পারতো। যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি, এই 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 এইচ এই সিএইচ এইচ এইচ, এই কার্বনটা দেখ এটা হচ্ছে sp3, আর এই কার্বনটা কি sp2, এই কার্বনটা কি sp2। সেই জন্য আমরা অলরেডি আগে পড়ে ফেলেছি এই সিএইচ বন্ড বা এই সিএইচ বন্ড সিগমা বন্ড তৈরি হয়েছে বাই দা ওভারল্যাপ অফ sp2 প্লাস হাইড্রোজেনের 1s। কিন্তু এই সিএইচ বন্ড তৈরি হয়েছে কি দিয়ে? sp3 প্লাস 1s। কোন বন্ডটা বেশি স্ট্রং? না, যেখানে এস ক্যারেক্টার বেশি সে বেশি স্ট্রং। এস ক্যারেক্টার মানে মোর স্ফেরিক্যাল, মোর ওভারল্যাপ, বন্ডটা অনেক বেশি স্ট্রং হবে। ফলে sp2 এর সাথে 1s এর ওভারল্যাপে যে কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে ওর তুলনায় sp3 এর সঙ্গে এই যে H এর 1s এর ওভারল্যাপে যে বন্ডটা তৈরি হলো সে একটু দুর্বল। ফলে ব্রোমিন ডট এই স্ট্রঙ্গার সিএইচ বন্ডকে ছেড়ে একটু উইকার এই sp3H বন্ডটাকে ব্রেক করলো, করে এই রকমই হাইলি স্টেবল অ্যালাইলিক ফ্রি রেডিক্যাল তৈরি করলো। এইটা এর পরের রিঅ্যাকশন মেকানিজমে আমি আর যাচ্ছি না, কারণ আমার এখানে উদ্দেশ্য কি তোদিকে বোঝানো যে ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়। আরো একটা রিঅ্যাকশনের এক্সাম্পল আমরা যদি নিই, তোরা যেটা উচ্চ মাধ্যমিকে যে মানে পড়ে এসেছিস যে অ্যান্টি মার্কোনিকভ যে রুল, তার সাথে হাইড্রোজেন ব্রোমাইডের অ্যাডিশন টুয়ার্ডস আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তাহলে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন মানে আমি যদি প্রোপিন নেই প্লাস হাইড্রোজেন ব্রোমাইড ইন প্রেজেন্স অফ পারক্সাইড H2O, কি হয়? এইটাই মজা এই শিখবি। এই যে হাইড্রোজেন পারক্সাইড একেই বলা হয় ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটার, ফ্রি রেডিক্যাল ইনিশিয়েটার। হাইড্রোজেন পারক্সাইড বা যে কোনো পারক্সাইড খুব সহজেই একটু লাইট বা তাপ পেলেই এই অক্সিজেন পারক্স বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হবে। এই সাইনটাকে দিয়ে বলা হয়, দিস সাইন স্ট্যান্ডস ফর হোমোলাইটিক ক্লিভেজ। কি তৈরি হবে? HO ডট, দুটো HO ডট তৈরি হবে। এবারে কি হবে? HO ডট প্লাস হাইড্রোজেন যেটা ব্রোমাইড, কি হবে? এই বন্ডটার এই হলো, এই বন্ডটার এই হলো, আর এটা এই এলো। HO ডট আর এখান থেকে H ডট মিলে তৈরি করলো জল, আর এটা তৈরি হলো বিয়ার ডট। এই বিয়ার ডট এই CH3CH ডবল বন্ড CH2 প্লাস বিয়ার ডট এই পাই বন্ডে জুড়ে যাবে, পাই বন্ডে জুড়বে। কোন দিকে জুড়বে? না এই কার্বনের দিকে জুড়বে। সেটা কেন বুঝতে পারবি পরে। এই ডট CH2 বিয়ার, এই একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল, ঠিক কিনা? দেখ একটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হলো। এরপরে আরো রিঅ্যাকশন আছে, এর পরের স্টেপ, সেটা আমাদের এই ক্লাসে ডিসকাশন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা কি শিখছি না ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হতে পারে, হাউ ফ্রি রেডিক্যালস আর জেনারেটেড, কিভাবে ফ্রি রেডিক্যাল গুলো তৈরি হয় সেটাই আমরা শিখছি। বেশ, তাহলে এইটুকুর উপরে বেস করে আমরা যদি পরীক্ষার একটা পার্টিকুলার টাইপের কোশ্চেন একটু ডিসকাশন করে নিই, পরীক্ষাতে
এরকম কোশ্চেন কিন্তু দেয়। ধর বললাম যে এই কয়েকটা কম্পাউন্ডের বন্ডকে একটু মেনশন করলো, পিএইচ সিএইচ টু এইচ, এইটা একটা CH3 CH2H, এইটা একটা CH3 CH8 CH3, এইটা একটা CH3 C CH3 CH3, এইটা বললো। আচ্ছা নেক্সট কি PH2 CH, এইটা বললো বন্ড ডিসোসিয়েশন এনার্জির ইনক্রিজিং অর্ডারে সাজাও। কি কোশ্চেনটা? অ্যারেঞ্জ দিস কম্পাউন্ড, অ্যারেঞ্জ দিস কম্পাউন্ডস ইন ইনক্রিজিং অর্ডার অফ, ইনক্রিজিং অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এইরকমই কোশ্চেন দেওয়া আছে, মানে এই বন্ডগুলো, এই কার্বন এইচ বন্ড, এই সিএইচ, এই সিএইচ, এই সিএইচ, এই সিএইচ, এই সিএইচ বন্ডগুলোর বন্ড ডিসোসিয়েশন এনার্জির ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। এরকমই কোশ্চেন দেওয়া মানে আমাদের জানতে হবে, বেসিক্যালি জানতে চাচ্ছে এই বন্ডগুলোর হোমোলাইটিক ক্লিভেজ করতে। আবার বলছি, এই বন্ডগুলোকে হোমোলাইটিক ক্লিভেজ করতে যে পরিমাণ এনার্জি প্রয়োজন হবে, সেই এনার্জির যে ভ্যালু তাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছি। তাহলে প্রথমেই কোশ্চেনটাকে একটু ক্লিয়ার করে নেই। কি ক্লিয়ার করতে হবে না কি জানতে চাচ্ছে? না জানতে চাচ্ছে এই কম্পাউন্ডগুলোর বন্ড ডিসোসিয়েশন মানেই হচ্ছে, এটা উজ্জ আছে, এটা বুঝতে হবে যে হোমোলাইটিক বন্ড ক্লিভেজের জন্য কি পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হবে তার ভ্যালুটাকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে বলেছে। এখন এইটাকে যদি এক্সপ্যান্ড করতে হয়, তাহলে আমাকে যদি এই কম্পাউন্ডগুলোকে এরকম করে লিখি যে জেনারেল স্ট্রাকচার হচ্ছে আর এইচ, এটা একটা জেনারেল স্ট্রাকচার, তাহলে প্রশ্ন হচ্ছে এই বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হলে কি তৈরি হবে? আর ডট ফ্রি রেডিক্যাল আর এইচ ডট ফ্রি রেডিক্যাল। কিভাবে তৈরি হচ্ছে সেটা আমাকে জানতে চাইনি। অবশ্যই প্রত্যেকটাকে নিশ্চয়ই ইকুয়াল ওয়েতে গিয়ে তোর যে মানে যেটা ব্রেক করা হবে। তাহলে এই বন্ডটা ভাঙতে কতটা এনার্জি সাপ্লাই করতে হবে সেইটা ডিপেন্ড করবে কার উপরে? না এই ফ্রি রেডিক্যালটা কতটা বেশি স্টেবল অর আনস্টেবল সেইটার উপরে ডিপেন্ড করবে যে এই বন্ডটাকে ব্রেক করতে কতটা এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে কি জানাচ্ছে? আমরা কি বোদা বাংলা এরকম করে একটু ভাবতে পারি যে এই ফ্রি রেডিক্যালটা যত বেশি স্টেবল হবে, এই আটটা আমরা বলবো এই বন্ডটাকে ভাঙতে তত কম এনার্জি সাপ্লাই করতে হবে। আবারও বলছি, এই ফ্রি রেডিক্যালটা এই বন্ডটাকে ভেঙে তৈরি হচ্ছে, তাহলে এই ফ্রি রেডিক্যালটা যত বেশি স্টেবল হবে, এই বন্ডটাকে ভাঙতে তত কম এনার্জি সাপ্লাই করতে হবে। কারণ এ যদি, এবারে এটা এক্সপেক্ট করাটা অন্যায় যে এ তাহলে কি রিঅ্যাকট্যান্টের থেকে বেশি স্টেবল হবে না। রিঅ্যাকটিভ ইন্টারমিডিয়েট কখনোই রিঅ্যাকট্যান্টের থেকে বেশি স্টেবল হয় না, হয় কোনো কোনো ক্ষেত্রে হলেও হতে পারে, কিন্তু জেনারেলি হয় না। এখানে তাহলে কি দেখবো না রিলেটিভ স্টেবিলিটি। তাহলে আমরা এই কম্পাউন্ডগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি আমরা দেখব না আগে দেখব যে প্রত্যেকটা কম্পাউন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হয়ে যাওয়ার পরে কি ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে তার স্ট্রাকচারটা আমরা একটু দেখি। তাহলে প্রথমটার ক্ষেত্রে এইটা, দ্বিতীয়টার ক্ষেত্রে ইথাইল ফ্রি রেডিক্যাল, তৃতীয়টার ক্ষেত্রে আইসোপ্রোপাইল ফ্রি রেডিক্যাল, চতুর্থটার ক্ষেত্রে টারসিয়ারি বিউটাইল ফ্রি রেডিক্যাল এই, আর পঞ্চমটার ক্ষেত্রে ডাইফিনাইল, এরকম পিএইচ পিএইচ সিএইচ ডট, একটা ডাইফিনাইল মিথিলিন ফ্রি রেডিক্যাল।
তাহলে এই ফ্রি রেডিকেল গুলো যদি আমি স্টেবিলিটি দেখি, তাহলে সব থেকে বেশি স্টেবল কে? না, সব থেকে বেশি স্টেবল হচ্ছে এ। এই ফ্রি রেডিকেলটা দুটো ফিনাইলের থ্রু দিয়ে রেজোনেন্স স্টেবিলিটি পেতে পারে। তারপরে কে বেশি স্টেবল? তাহলে সব থেকে বেশি স্টেবল হলো এটা 1 নম্বর। তারপরে কে? নিশ্চয়ই এইটা বেঞ্জাইলিক, এটা 2। তারপরে কে বেশি স্টেবল? টারসিয়ারি আমরা পড়েছি। তারপরে কে? 2 ডিগ্রি। তারপরে কে? 1 ডিগ্রি। তাহলে যে ফ্রি রেডিকেলটা সবথেকে বেশি স্টেবল, তার কার্বন হাইড্রোজেন বন্ডকে ব্রেক করতে সবথেকে কম এনার্জি সাপ্লাই করতে হবে। তার কোশ্চেনটা ভাব কি বলেছে? ইনক্রিজিং অর্ডার অফ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে যেটা সবথেকে বেশি স্টেবল, তার করেসপন্ডিং কম্পাউন্ডটা যদি এটাকে লিখি এ বি সি ডি ই, তাহলে সব থেকে কম এনার্জি লাগবে ইন কেস অফ ই, কারণ ও সব থেকে বেশি স্টেবল ফ্রি রেডিকেল দেবে। তারপরে হবে এ, তারপরে হবে ডি, তারপরে হবে সি, তারপরে হবে বি। মানে বি এর ক্ষেত্রে বন্ড ডিসোসিয়েশন এনার্জিটা ম্যাক্সিমাম হবে, বিকজ করেসপন্ডিং ফ্রি রেডিকেলটা এদের মধ্যে সবথেকে বেশি আনস্টেবল। এই তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু দেয়। এই বন্ড ডিসোসিয়েশন এনার্জির ইনক্রিজিং অর্ডার হিসাবে সাজাও মানেই বেসিক্যালি কি বলতে চাইবে? না, মানে ওটাকে তোমাকে ভাবতে হবে যে এটা একটা বেসিক্যালি হোমোলাইটিক ক্লিভেজ করে ফ্রি রেডিকেল তো হবে তৈরি, সেইটাই আমাকে জিজ্ঞেস করছে। বেশ, আজকের ক্লাসে আমরা জাস্ট আর একটা ছোট্ট পয়েন্ট দিয়েই আজকের ক্লাসটাকে শেষ করব। কি সেটা? একটা স্পেশাল টাইপ অফ কেস আছে, সেইটাকে বলা হয় ক্যাপটোডেটিভ ফ্রি রেডিকেল। ক্যাপটোডেটিভ ফ্রি রেডিকেল পরীক্ষায় প্রায় কোশ্চেন করে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ক্যাপটোডেটিভ ফ্রি রেডিকেল। এটা একদম একটা সেপারেট ইস্যু। কিরকম ইস্যু? না, আমরা দেখেছি যে এক্ষুনি দেখলাম ফ্রি রেডিকেলের জিওমেট্রি হয় ট্রাইভ্যালেন্ট। যদি এরকম কোন ফ্রি রেডিকেলের স্ট্রাকচার হয় আর সি ডট, এইখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে, আর এখানে একটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ, বা যাকে বলে বোদা বাংলায় ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে একটা ফ্রি রেডিকেল সেন্টার থেকে ডাইরেক্টলি অ্যাটাচ থাকবে একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আরেকটা গ্রুপ থাকবে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই ধরনের যদি কোনো ফ্রি রেডিকেলের স্ট্রাকচার হয়, সেই ধরনের ফ্রি রেডিকেল হাইলি স্টেবল হয়। হাইলি স্টেবল ফ্রি রেডিকেল, হাইলি স্টেবল। কি আছে? একটা ইলেকট্রন রিলিজিং বা ডোনেটিং গ্রুপ, অন্য একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এই ধরনের ফ্রি রেডিকেল হাইলি স্টেবল এবং এদেরই বলা হয় ক্যাপটোডেটিভ ফ্রি রেডিকেল। ক্যাপটোডেটিভ কথাটার মানে হচ্ছে পুশ পুল এফেক্ট। কে পুশ পুল দিচ্ছে? না, যে ইলেকট্রন মানে রিলিজিং, সে ইলেকট্রনকে পুশ করছে মানে ঠেলছে টুয়ার্ডস দা ফ্রি রেডিকেল, আর যে ইলেকট্রন উইথড্রয়িং সে টানছে বা কি করছে? পুল করছে। এই একসঙ্গে পুশ পুল এফেক্টের দ্বারা ফ্রি রেডিকেল হাইলি স্টেবিলিটি পায়। এই ধরনের ফ্রি রেডিকেল বলা হয় ক্যাপটোডেটিভ ফ্রি রেডিকেল। এক্সাম্পল ধর এরকমই আছে, আর সি ডট, এদিকে সিএন, এদিকে Al-ET2। এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় ক্যাপটোডেটিভ ফ্রি রেডিকেল। এই সিএন হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর Al-ET2 হচ্ছে ইলেকট্রন রিলিজিং। পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়েছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। কি ইন্টারেস্টিং এক্সাম্পল দেখ, এরকম দেয় পরীক্ষায়। এই OMe ডট OMe
CO2 Me ডট আবার CO2 Me CO2 Me ডট দিয়ে বলে এদের মধ্যে সব থেকে বেশি স্টেবল কে। কিরকমই ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে দেখ। তাহলে তোকে নলেজে রাখতে হবে যে এদের মধ্যে এই গ্রুপগুলোর নেচার কি। CO2 Me মানে একটা এস্টার গ্রুপ, C ডবল বন্ড OMe, এস্টার গ্রুপ মানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। আর OMe এ হচ্ছে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ওর অক্সিজেনের লোন পেয়ার দিয়ে ইলেকট্রন রিলিজ করতে পারে, সো ইট ইজ এন ইলেকট্রন রিলিজিং গ্রুপ। তাহলে এই ফ্রি রেডিকেলে দুটোই কি আছে, আর বাকি একটা কি আছে এখানে H, মানে সেটা সবার ক্ষেত্রেই ট্রু। এখানে কি আছে একটা H, এই হচ্ছে ট্রাইভ্যালেন্ট রেডিকেল। তাহলে এখানে দুটোই ইলেকট্রন রিলিজিং গ্রুপ, এখানে দুটোই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কিন্তু এখানে একটা ইলেকট্রন রিলিজিং আর একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ফলে ওই পুশ পুল এফেক্টটা এখানেই অপারেট করছে, বা এই ধরনের ফ্রি রেডিকেলকে আমরা বলতে পারি ক্যাপ্টোডেটিভ ফ্রি রেডিকেল। ফলে এদের মধ্যে সবথেকে বেশি স্টেবল। তাহলে এই ক্লাসটাকে আমরা এই ফ্রি রেডিকেল বললাম, আর একটু আছে সেটা পরের ক্লাসে পড়ব। যদি আমরা সামারি করি পুরো জিনিসটাকে কি দাঁড়াচ্ছে না, কোনো বন্ডের যদি হোমোলাইটিক ক্লিভেজ হয়, মানে সিগমা বন্ডের দুটো ইলেকট্রন যদি বা পাই বন্ডেরও হতে পারে, দুপাশে যদি চলে যায় তখনই ফ্রি রেডিকেল তৈরি হতে পারে। জেনারেলি হিট বা ফটো লাইট দিয়ে ফ্রি রেডিকেল তৈরি করা যেতে পারে, বা কোনো স্পেশাল কম্পাউন্ড যাদেরকে বলা হয় ফ্রি রেডিকেল ইনিশিয়েটার, তারা ফ্রি রেডিকেল তৈরি করতে পারে। আমরা কিছু রিয়াকশনের এক্সাম্পল করলাম কিভাবে ফ্রি রেডিকেল তৈরি হয়। নেক্সট আমরা কি করলাম না, বন্ড ডিসোসিয়েশন এনার্জি কনসেপ্ট মানেই বেসিক্যালি ফ্রি রেডিকেল তৈরি করতে বলছে। মানে ওই বন্ড ডিসোসিয়েশন এনার্জির ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডার মানে ওই পার্টিকুলার বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ করব, করে কি দেখব না করেসপন্ডিং ফ্রি রেডিকেলটা যার বেশি স্টেবল সেই বন্ডকে ভাঙতে কম এনার্জি সাপ্লাই করতে হবে। খুব মোদ্দা কথা হচ্ছে গিয়ে এটা। নেক্সট কি আমরা দেখলাম না, যাকে তার মানে কি, তার মানে যে বেশি স্টেবল মানে তাকে ভাঙতে কম এনার্জি লাগছে। নেক্সট কি বললাম না, ক্যাপ্টোডেটিভ ফ্রি রেডিকেল। ক্যাপ্টোডেটিভ কথাটা মানে কি না, পুশ পুল এফেক্ট। একটা ফ্রি রেডিকেলের সঙ্গে যদি ইলেকট্রন ডোনেটিং এবং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ একসঙ্গে থাকে, ইট ইজ হাইলি স্টেবল, একেই বলে ক্যাপ্টোডেটিভ ফ্রি রেডিকেল।